দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা ৩৬, লেখনীতে ডায়ানা এমরোজ লাকি। বেলা ধীরে ধীরে বাড়লেও সূর্যের আলো পরিপূর্ণ ছড়িয়ে পড়েনি প্রকৃতিতে। আজ সকাল থেকে কুয়াশা চারপাশ ঘেরা, শিশির ভেজা ঘাসগুলো এখনো শুকায়নি। সুফিয়ান ক্ষেতের আইলে কাঁচি হাতে বসে আছে, যেন নির্হারা পথিক সে। কাজে মন বসছে না। আজ বদরু, হাবলু, লাল মিয়া, সোলেমান তাকে ছেড়ে চলে গিয়েছে। ওরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফারদিনা প্রথম দিনেই বলেছিল, চোরেরা কখনো ভালো হয় না, কারোর স্বভাব কখনো পরিবর্তন হয় না। ওরা কোনোদিনও ভালো হবে না। দেখো, ওরা যেন সবার আগেই তোমার ক্ষতি করতে না চায়। ফারদিনার বলা কথাগুলো সুফিয়ানের আশেপাশে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। মনে পড়ে তার মায়ের কথা। ফারহিনা বেগম দুনিয়া ছেড়ে যাওয়ার ঠিক কদিন আগে উদাস মনে দিঘির ঘাটে বসেছিল। সুফিয়ান সেদিন শহর থেকে ফিরছিল। ফিরে এসে তার মাকে না পেয়ে বেশ চেঁচিয়েছিল। একে ওকে জিজ্ঞেস করার পর একজন বলেছে, তোমার মা দিঘির পাড়ে। সুফিয়ান ছুটে দিঘির পাড়ে এসেছিল। ফারহিনা বেগমের বিমর্ষ মুখখানি দেখে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে মা? ফারহিনা বেগম বেশ কিছুক্ষণ চুপচাপ থেকেছে। তার গম্ভীর ফ্যাকাশে মুখ কখনোই সুফিয়ানের ভালো লাগেনি, সেদিনও লাগছিল না। সুফিয়ান আগ্রহ নিয়ে দ্বিতীয়বার ফারহিনার গা ঘেঁষে বসে আলতো করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিল, ও মা, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? ফারহিনা বেগম গভীর নিঃশ্বাস ফেলে বলেছিল, জানিস, যাকে তুই সব থেকে বেশি বিশ্বাস করবি সেই তোর সব থেকে বেশি ক্ষতি করবে, তোকে আঘাত করবে। কারোর প্রতি এতটা ডুবে যাবি না, যতটা গভীরে গেলে তুই কিনারা পাবি না। সুফিয়ানের কুল কিনারা সবই আছে, শুধু নেই ভরসার স্থল। সৃষ্টিকর্তা ব্যতীত একজন মানুষ সঙ্গী হিসেবে তার কেউ বেঁচে রইল না। মা বাবা হারিয়ে আজ সে বড়ই একা। সুফিয়ান শ্বাস ফেলল। বসা থেকে উঠে ফসল তোলার কাজ শুরু করলো। বেলা এখন ঠিক 1টা বাজে। 1টার সময় গ্রামের দৃশ্য যেন একটি রঙিন চিত্রের মতো চোখে ভেসে ওঠে। সূর্যের দেখা হঠাৎ মিলেছে। সোনালি রোদ বাতাসে নরম স্পর্শের মতো খেলে যায়। আকাশে মেঘগুলো ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে, কখনো সাদা, কখনো হালকা ধূসর ছায়া ফেলে। পথের ধারে ধান ক্ষেতগুলো সবুজের বিভিন্ন ছায়ায় মোড়ানো, যেন প্রকৃতি তার সৌন্দর্য দেখছে। বাতাসে ধান গাছগুলো মৃদু দুলন এবং পোকা পাখির কিচিরমিচির শব্দ মিলেমিশে এক মনোরম সঙ্গীত তৈরি করেছে। দিঘির জল উজ্জ্বল নীল রঙের মতো, সূর্যের আলোয় ছোট ছোট ঝলকানি করছে, আর তীরে কিছু হাঁস ভেসে বেড়াচ্ছে। গ্রামের ছোট্ট মাটির ঘরগুলো থেকে ধোঁয়া উঠে আসছে, হালকা রান্নার গন্ধ বাতাসে মিশে গিয়েছে। রাস্তার ধারে বাচ্চারা খেলছে, হাসির শব্দ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছে। তবে আগের মতো ততটা শব্দ আর মানব যেন নেই। মাঝে মাঝে দূরে গরুর ডাক, কৃষকের হাতে হাড় ভেজার শব্দ আসছে, যা শান্ত এবং প্রাণবন্ত এক মেলবন্ধন তৈরি করছে। এই সময়টা যেন গ্রামে প্রকৃতির শান্তি এবং প্রাণবন্ততার এক অসাধারণ মিলন। সূর্যের কিরণ, বাতাসের নরম ছোঁয়া, পাখির গান, সব মিলিয়ে একটি স্বপ্নময় দুপুরের অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। ঠিকই, কিন্তু সুফিয়ানের মনটা বিষে আছে অজানা কারণে। নির্দিষ্ট একটি কারণ খুঁজে পাচ্ছে না সে। কখনো ভাবে ফারদিনার জন্য, কখনো ভাবে তার এতিম হওয়ার জন্য, তীব্র কষ্টের জন্য, কখনো জানান দেয় অজানা ব্যথার ইঙ্গিত, যেন সেই ব্যথা তার জন্য অপেক্ষা করছে। সুফিয়ান মাথায় গামছাটা খুলে হাত মুখ মুছতে মুছতে তাকালো রাস্তার দিকে। ফারদিনা আসছে, অসম্ভব ব্যাপার। গত রাতে তাকে খুঁজতে বের হয়েছিল তার ভাইয়েরা। আজ এত সহজে ঘরের বাইরে বের হতে দিবে না তাকে। সুফিয়ান ভুল দেখছে, হ্যালুসিনেশন হচ্ছে। চোখ সরিয়ে নিল, গামছাটা পুনরায় বেঁধে নিল মাথায়। তখন চোখের কার্নিয়ার থেকে খয়েরি রঙের আবছা শাড়ির পরনের কাউকে দেখছে। সুফিয়ান ভুল দেখছে বলে তোয়াক্কা না করে কাঁচি হাতে তুলে নিল। আমার দিকে তোমার তাকাতে ইচ্ছে করছে না? মোহময় একটি কণ্ঠস্বর ভেসে আসলো, ফারদিনার কণ্ঠ। সুফিয়ান ঘুরে তাকালো, কিঞ্চিত অবাকও হলো। ফারদিনার দিকে এগিয়ে গেল। হতাশ ভঙ্গিতে ফারদিনাকে দেখলো। সে যেন প্রাণ ভরে দেখছে তাকে। ফারদিনা বলল, অবাক হচ্ছ আমি দিনে কিভাবে বের হলাম?
গত রাতে তোমার ভাইরা যেভাবে হুঙ্কার তুলছিল, ভেবেছিলাম এই বোধহয় তোমাকে হারালাম। সামান্য কারণে আমাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে গেলে? কত সহজে বলে দিলে তুমি। এই বোধহয় আমাকে হারিয়ে ফেলেছো। আমাকে হারালে তোমার বিন্দুমাত্র কষ্ট হবে না, তাই না? সোফিয়ান উত্তেজিত হয় না, বলল, চলো বাড়ির ভেতরে চলো, কেউ দেখে ফেলবে। ফারদিনা রাঙার কাছে দাঁড়ানো, ওর শরীরে হাত বুলিয়ে দিল। রাঙা শান্ত হয়ে তার আদর নিল, যেন অপেক্ষায় ছিল ফারদিনার। ঝিলমিল কিছুটা দূরে দাঁড়িয়ে কিছু খাচ্ছে। সুফিয়ান দিঘির কাছে চলে যায়, ঠান্ডা জলে গোসল করছে। ফারদিনা ধীর পায়ে হেঁটে চলে যায় দিঘির পাড়ে, এসে ঘাটের উপরে বসে। সুফিয়ান জলে ডুব দিচ্ছে, আবার উঠছে। চুলগুলো কখনো এরকম ওরকম সোজা হয়ে যাচ্ছে, কখনো মাথা ঝাড়া দিলে চুলগুলো যেন দুলে উঠছে। এমন দৃশ্য যেন ফারদিনার দেখতে বেশ ভালোই লাগছে। সে মুগ্ধতা নিয়ে দেখছে সুফিয়ানকে। সুফিয়ান হাতের উপরিভাগ ডলতে ডলতে বলল, কি দেখছো ভাবে? তোমাকে। এভাবে দেখার কি আছে? নতুন দেখছো কি? তোমাকে প্রতিবারই নতুনের মতো লাগে। আমি তো তোমার মতো সুন্দরী নই। তোমার সামনে দাঁড়াতেও আমার লজ্জা লাগে। আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ তুমি। যে যাকে ভালোবাসে সে কুৎসিত হলেও তার চোখে সেই মানুষটি সবচেয়ে সুন্দর, যেমন আমি তোমার কাছে সুন্দর। তুমি আসলেই সুদর্শন পুরুষ, নয়তো মেহেরের মতো সুন্দর নারী তোমার সৌন্দর্যের প্রশংসা করতো না। তার মানে মেহের আমার প্রশংসা করেছে বলে আমি সুন্দর? বিষয়টি তেমন নয়। আমি তোমাকে ভালোবাসি। তুমি সুযোগ করে কিভাবে আসলে আমার সাথে দেখা করতে? আমার শরীরটা ভালো না, আজ সকালে বমি করেছিলাম। ভাইরা খুব চিন্তিত। আদিব ভাইকে বলেছি আমি বাইরে বের হতে চাই, সারাদিন ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না। এরপর সে আমাকে অনুমতি দেয়। ফারদিনার অসুস্থতার কথা শুনে সুফিয়ানের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। এমন মনে হলো ফারদিনা অনেক বড় অন্যায় করে ফেলেছে, এক্ষুনি এর শাস্তির ব্যবস্থা করতে হবে। সুফিয়ান জল থেকে উঠে এলো, বলল, আমি চাই ভেজা পোশাক বদলে নি, তুমি আসো। এখানে দুপুরের সময় বসে থেকো না। সুফিয়ান বলেই ঘরের দিকে চলে যায়। ভেজা পোশাক বদলে কালো রঙের পাঞ্জাবির সাথে পায়জামা পরে নিল। ফারদিনা সুফিয়ানের ঘরে প্রবেশ করলো। সুফিয়ানের দিকে তাকিয়ে অবাক হচ্ছে। অসুস্থ শরীর নিয়ে তার সাথে দেখা করতে এসেছে, অথচ সুফিয়ানের কোনো প্রতিক্রিয়াই নেই। একটাবার জিজ্ঞেস করলো না চিকিৎসা করিয়েছ? কখন থেকে এরকম? এখন ঠিক আছো? তোমার অসুস্থতার কথা শুনে আমার ভালো লাগছে না। সুফিয়ান এমন কিছুই বলেনি। সে বইয়ের ভেতর কিছু খুঁজছে, নিজের কাজকে গুরুত্ব দিচ্ছে। ফারদিনা অসুস্থ শরীর নিয়ে বসে আছে, সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ফারদিনা বিষণ্ণতায় ডুবে গেল। রাগ অভিমান কোনোটি প্রকাশ না করে শান্ত ভঙ্গিতে উঠে ঘরের বাইরে যেতেই সুফিয়ান তার ডান হাতটা ধরে ফেলল। ফারদিনা থমকে দাঁড়ালো, সুফিয়ানের দিকে ঘুরে তাকালো। সুফিয়ান বলল, চলে যাচ্ছ যে? বলেই ফারদিনাকে চেয়ারে বসিয়ে নিজে ফারদিনার পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসল। কণ্ঠ খাদে নামিয়ে মসৃণ মুখে বলল, তোমার অসুস্থতার কথা শুনে ভালো লাগছে না। গতকাল থেকে আমি তোমার অসুস্থতা নিয়ে ভাবছি। হাকিম ডেকেছিলে? কি বলেছে উনি? কি হয়েছে তোমার? ফারদিনা কিছুক্ষণ চুপ রইল। সুফিয়ানের চোখ দুটো দেখছে আর ভাবছে। এই চোখ হয়তো কোনোদিন তাকে হারাতে দেবে না। সে হারিয়ে যেতে চাইলেও জাপটে ধরে রাখবে। সুফিয়ান পুনরায় বলল, কি ভাবছো তুমি? ভাবছি না, দেখছিলাম। ঠিক কিছুক্ষণ আগে তোমাকে অচেনা মনে হয়েছিল। সেই সময়টার পর এখন তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো, হারাতে চাও না। আমার অসুস্থতা তোমার চিন্তা হয়। এতটুকু বলেই থেমে গেল। সুফিয়ান মাথা নিচু করে চুপচাপ বসে আছে, শুধু ফারদিনার হাত দুটো ধরে আছে। ফারদিনা হঠাৎ করেই বলল, তুমি বহুরূপী নাও তো? সুফিয়ান রক্তমাখা চোখে তাকালো ফারদিনার দিকে, নির্বাক কণ্ঠে বলল, আমার একটাই রূপ, যেই রূপখানি তুমি দেখছো। যে চোখে তোমার জন্য ভালোবাসা দেখছো সেটাই আমার রূপ। এর বাইরে আমার কোনো রূপ নেই। সুফিয়ান থেমে দৃষ্টি একবার মাটিতে ফেলে দ্বিতীয়বার উঠে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, তুমি হয়তো কখনো কখনো আমাকে পুরোপুরি স্তব্ধ হয়ে যেতে দেখো। তা দেখে তুমি চিন্তিত হও। আমার আচরণ বদলে আমি একদম শান্ত হয়ে যাই। জানতে চাও এর কারণ কি?
সুফিয়ান বা কাঁধের ওপর থেকে ফারদিনার দিকে তাকালো। ফারদিনা চেয়ার থেকে উঠে সুফিয়ানের পাশে দাঁড়িয়ে বলল, কেন তুমি হঠাৎ করে বদলে যাও? শান্ত হয়ে যাও, বলো আমাকে। কারণ আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই আমার জীবন থেকে হারিয়ে যায়। আমার বাবা মাকে অনেক ভালোবেসেছিলাম, তারা আমাকে একা রেখে চলে গিয়েছে। অনেক কষ্ট হয় আমার তাদের কথা ভেবে। যখন তাদের কথা ভেবে কষ্ট পাই তখন তোমার মুখখানি চোখের সামনে ভেসে ওঠে, খুশি হয়ে যাই। অজান্তেই ঠোঁটের ফাঁকে হাসি চলে আসে, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। এই ভেবে যদি তোমাকেও আমি হারিয়ে ফেলি, তোমাকে পাবো সেই ভেবে যতটা না আনন্দিত হই, তার থেকেও বেশি ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি তখন আমার কি হবে। বেঁচে থেকেও মরে যাব, হয়তো সত্যি সত্যি মৃত্যুকে বরণ করে নিতে হবে। ফারদিনা সুফিয়ানের মুখে এমনটি শুনতে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার ভাইয়েরা এই সম্পর্কে মেনে নেবে না। তারা জানতে পারলে তোমাকে ছাড়বে না। তুমি আব্বার সাথে কথা বলো না, আমাকে দূরে নিয়ে চলেও। হঠাৎ ফারদিনা সুফিয়ানকে জড়িয়ে ধরে চমকে উঠল। বুকের কাছ থেকে ফারদিনার হাত দুটো সরিয়ে নিল, বলল, তোমার আব্বার সাথে কথা বলবো, ভয় পেও না, উনি মেনে নেবেন। না মেনে নিলে কৌশলে তোমাকে নিয়ে পালিয়ে যাব। সত্যি তো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। এবার খুশি তো? ফারদিনা হতাশ ভঙ্গিতে হ্যাঁবোধক মাথা নাড়ালো। সুফিয়ান বলল, আমাকে যেতে হবে। কোথায়? একটা জরুরি কাজ আছে। কাজটা সেরে আমি কালকে পরশুদিনের ভেতরে চলে আসব। এতদিন? ফারদিনা লম্বা একটা টানে বলল। একদিন তোমাকে না দেখে কিভাবে থাকবো? ফারদিনা আবেগ ভরা কণ্ঠে বলল। ভেবে নাও আমি তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি দূর দেশে। ফিরে এসে তোমাকে বিয়ে করব। তোমার আব্বা না মানলেও আমরা একারা বিয়ে করে নেব। তোমাকে বিশ্বাস নেই। আমাকে আগে বিয়ে করো, পরে আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাবে। বলো আগে বিয়ে করবে? সুফিয়ান হেসে বলল, আমি মিথ্যা বলি না। যাও, কথা দিলাম আমি ফিরে তোমাকে বিয়ে করব, এরপর প্রস্তাব নিয়ে যাব। সুফিয়ান ঘর থেকে বের হয়, ঘরটি তালাবদ্ধ করলো। ঝিলমিল সুফিয়ানের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি কোথাও যাইতেছেন মনে হয়? দরকারি কাজ আছে, একটু দূরে যাচ্ছি। কি এমন দরকারি কাজ? এসে বলবো, ততদিন ফারদিনার দিকে খেয়াল রাখিস। আপনার লগে একদিন দেখা না করতে পারলেও ছটফট করে, আর এই কয়দিন কিভাবে থাকবো? সুফিয়ান রাঙার বাঁধন খুলে দিতে দিতে বলল, তুই একে সামাল দিস। বিয়ের কনে বিয়ের জন্য অপেক্ষা করতে থাকুক, আমি এসে ওকে বিয়ে করব। সত্যি? ঝিলমিল কপাল ভাঁজ করে জিজ্ঞেস করল। আমি তোর মতন মিথ্যুক নই। কিন্তু আপনার এমন কি জরুরি কাজ? ফারদিনা অসুস্থ, এই অবস্থায় ওরে ফালাই রেখে যাইতেছেন? ফারদিনার জন্যই যাচ্ছি বিয়ের বেনারসি কিনতে। সুফিয়ান রসিকতা করে বলল। রাঙার বাঁধন খুলে লাগাম ধরল সুফিয়ান। ফারদিনা জিজ্ঞেস করলো, রাঙাকে নিয়ে যাবে? কোন পথে যাবে? নদী পথে। যেতেই হবে? ফারদিনার করুণ কণ্ঠে জিজ্ঞেস করলো। তোমার জন্য যেতে হচ্ছে। ফারদিনা নখ করতে করতে বলল, তোমাকে এগিয়ে দিয়ে আসি নদী অবধি। আপনি যাহা বলিবেন মহারানী, বলে সুফিয়ান আদেশ মানার মতো আচরণ করল। ফারদিনা সশব্দে হেসে উঠল। তারপর তারা রওনা দিল নদীর পথে। সুফিয়ান রাঙার লাগাম ধরে হাঁটছে পাশেই, তার পাশে ফারদিনা। তারা তালুকদার বাড়ি ছেড়ে অন্য পথের দিকে নদীর তীরের দিকে যাচ্ছে, যাতে ফারদিনাকে কেউ না দেখে ফেলে। প্রায় 30 মিনিট পর তারা তিনজন কথা বলতে বলতে নদীর তীরে পৌঁছে যায়। নদীর তীরে একটা দড়ি টানা নৌকা বাঁধা, নৌকায় আরো কিছু লোক বসে আছে। তারাও নিশ্চয়ই কোথাও যাচ্ছে বলে ফারদিনা ধারণা করলো। নৌকা থেকে মাঝি সুফিয়ানকে লক্ষ্য করে লম্বা সরে জিজ্ঞেস করলো, ভাই যাইবেন নাকি? সুফিয়ান জবাবে বলল, তোমরা এসে আগে আমার অশ্বকে নৌকায় তোলো, আমিও আসছি, যাব বলেই এসেছি। এরপর দুজন লোক এসে রাঙাকে অতি কষ্টে নৌকায় চাপায়। ফারদিনের ভেতরটা কোনো কারণে কুগাইছে। ধীরে ধীরে সে ভেঙে পড়ছে। এর কারণ সে পরিষ্কারভাবে ধরতে পারছে না। সুফিয়ান কোন কাজের জন্য দূরে যাচ্ছে, কী কাজে যাচ্ছে সে স্পষ্ট করে বলেনি। ফারদিনাও জোর করে জিজ্ঞেস করেনি, কারণ সুফিয়ান বলেছে ফিরে এসে তাকে বিয়ে করবে।
সুফিয়ানকে বিশ্বাস করেছে, কিন্তু কোথাও একটা বাধা এসে তার হৃদয়ে ধকধক করে ধাক্কা দিচ্ছে যেন। ফারদিনার গম্ভীর মুখ দেখে সুফিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি ভাবছো তুমি? তোমাকে একা ফেলে রেখে একেবারের জন্য চলে যাচ্ছি না, আমি আবার আসবো, কাজের জন্যই তো যাচ্ছি, তাই না? দেখেছো, ফেলে রেখে যাওয়ার কথাটা কিন্তু তুমি আগে বলছো, অথচ আমি সেসব কিছুই ভাবিনি। কিন্তু আমার মনটা কোনো কারণে উতলা হয়ে আছে। তোমার শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে, বিষণ্ণ থাকে, আমি বুঝি এসব। তুমি বাড়িতে ফিরে যাও, আর আমি না ফেরা পর্যন্ত সাবধানে থাকবে, আর ওই ধলাবিলের থেকে দূরে থাকবে। তুমি কোথায় যাচ্ছ আমি জানি না, সেখানে অন্য কোনো মেয়ের সাথে তুমি ঢলাঢলি করবে না, তার কি নিশ্চয়তা আছে? ফারদিনা মুখ ভেঙচে অন্যদিকে ঘুরে তাকালো। সুফিয়ান ফারদিনাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে ভুলেও আমার চোখ পড়লে সেই চোখ নষ্ট হয়ে যাক, পচে যাক। আমি তুমি ব্যতীত অন্য কাউকে ভাবতে পারি না মেয়ে। তুমি আমার সেই অপূর্ণ তৃপ্তি, যে তৃপ্তি তুমি ব্যতীত অন্য কেউ কোনোদিন পূর্ণ করতে পারবে না। নৌকার মাঝে সুফিয়ানকে আবার ডাকলো, ও ভাই, দেরি হয়ে যাইতেছে, বৌরাইখা যাইতে কের ভালো লাগে না, আপনারও লাগতেছে না বুঝছি, অহন আহেন, ফিরাইয়া কথা কইবেন। সুফিয়ান ফারদিনার দিকে তাকিয়ে বলল, আসছি, শীঘ্রই ফিরে আসবো। ফিরে আসবে তো? না আসলে তুমি খুঁজে নিও। তুমি ফিরে আসতে আসতে আমি যেন জগৎ ছেড়ে না যাই। সুফিয়ান ফারদিনার দিকে শুধু হাঁ করে তাকিয়ে রইল, কিছু বলল না। চলে গেল নৌকার দিকে। মাঝি হাত বাড়ালে সুফিয়ান তার হাত ধরে উপরে ওঠে নৌকায়। মাঝি দড়ি টেনে ধীরে ধীরে নদীর মাঝে চলে যায়। ফারদিনা শুধু তাকিয়ে দেখছে, তার দুই চোখ জলে ভরপুর হয়ে গেল। ঝিলমিল বলল, সুফিয়ান চলে গেছে, আর ফিরে আসবো না, দেখিস।